আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা পরে যদি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো আছেন? স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আজকে আমরা সাক্ষ্য আইন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সাক্ষ্য আইন, যেটাকে বলা হয় এভিডেন্স অ্যাক্ট। এই আইনটার পুরো নাম কি বলেন তো? বলতে পারেন কেউ? বলেন তো ফুল নেম কি? বলেন, কেউ বলতে পারবেন এই আইনটার ফুল নেম কি? বলতে পারবেন? ম্যাম দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 1872। আচ্ছা, 1872 সালের আইন এটা একটা। জি ম্যাম। ঠিক আছে, অর্থাৎ 1872 সালে এই আইনটা তৈরি হয়। এই আইনটা সর্বশেষ কবে সংশোধনী হয় বলতে পারেন? হ্যাঁ, 2022 সালে এই আইনটা সর্বশেষ সংশোধন হয় এবং অনেক বড় একটা অংশ এখানে সংশোধন করা হয়েছে। এই সাক্ষ্য আইনটা আপনার অনেক ইম্পর্টেন্ট। আপনি সিভিল মামলা বলেন বা ক্রিমিনাল মামলা বলেন, এই আইনের কোনো বিকল্প নাই। এই আইনটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা আইন, বুঝতে পারছেন? আচ্ছা, তো আসেন আমরা সাক্ষ্য আইন নিয়ে আজকে আলোচনা শুরু করি। এইটা হচ্ছে আপনাদের ফাইনাল ইয়ারের যে প্রশ্নটা, সেটার উপর অর্থাৎ সিলেবাসটার উপর ভেরিফাই করে প্রশ্নগুলো রেডি করা হয়েছে এবং সেই আপনার সাজেশন অনুযায়ী এখানে প্রশ্নের উত্তরগুলো আমি সহজভাবে আপনাদেরকে গুছিয়ে তোলার চেষ্টা করছি। বাকিটা আপনারা পড়লেই বুঝতে পারবেন কেমন। তো যাই হোক, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে সাক্ষ্য আইন অনুযায়ী সাক্ষ্য কাকে বলে। দেখেন, আপনি সাক্ষ্য আইন করতেছেন কিন্তু সাক্ষ্য আইনের সংজ্ঞাটাই যদি না জানেন তাহলে হইলো না। সাক্ষ্য আইনের সংজ্ঞাটা আমাকে জানতে হবে। সাক্ষ্য আইনের সংজ্ঞা বলার আগে আমি হালকা ভাবে একটু জিজ্ঞাসা করি, কি মনে হয় সাধারণ অর্থে সাক্ষ্য আইন কি? কি মনে হয় আপনাদের কাছে? বলেন তো, বলেন তো, কি মনে হয় সাক্ষ্য আইনটা কি মনে হয়? সাধারণ অর্থে সাক্ষ্য আইনটাকে কি মনে হয় বলেন তো? বলতে পারবেন সাক্ষ্য জিনিসটা কেন, এই আইনের উৎপত্তি, কি কারণে সাক্ষ্য আইনটা আসছে, এই আইনটা আনার উদ্দেশ্যটা কি বলতে পারবেন? হ্যাঁ, কোন বিষয়কে প্রমাণ করার জন্য, কোন বিষয়কে প্রমাণ করার জন্য কোন বক্তব্য বা দলিল বা আদার্স ডকুমেন্ট প্রদান করার একটা প্রক্রিয়া আর কি। মানে সোজা কথা, সাক্ষ্য আইন হচ্ছে মানে সাক্ষ্য আইন, এই আইনটা আপনার আনার মূল যে উদ্দেশ্য বা কনসেপ্ট যেটাই বলেন না কেন, সেইটা হচ্ছে আপনার এই যে মামলা মোকদ্দমা করা হয়, শুধুমাত্র মুখের কথায় তো রায় দিলে ন্যায় বিচার হবে না, হবে না। তাহলে সেই ক্ষেত্রে আচ্ছা একটু সেই ক্ষেত্রে এই সাক্ষ্য আইন আনার মূল উদ্দেশ্যটা কি? সাক্ষ্য আইন আনার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার ঘটনা, বিষয়বস্তু, এগুলার প্রমাণের সাপেক্ষে আপনার কি করা, প্রমাণের মাধ্যমে সঠিক যেই বিচারটা, ন্যায় বিচারটা, সেইটা করা। এবং এই ন্যায় বিচারের মাধ্যমেই আপনার সিভিল এবং ক্রিমিনাল মামলা কি ডিসমিস হয়ে থাকে। আপনি আমার কাছে একটা নালিশ দিলেন, আমি আপনার সাথে আপনার কথা শুনে, মুখের কথা শুনেই তো আমি সেটার বিচার করব না, সিদ্ধান্ত দিব না। দিব কি? আমি দেখব আপনার কথার সাথে আসলে আপনার কাজের মিল আছে কিনা। আপনি যেই অভিযোগগুলা আরেক ব্যক্তির নামে আপনি আমার কাছে দিলেন, আপনার এই অভিযোগগুলো কতটুকু যুক্তিসঙ্গত সেটা আমাকে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, ঠিক কিনা? সো এই জিনিসটাই এই জায়গায় ফুটায় তোলা হয়েছে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা, তাই না? তাহলে আসেন আমরা একটু প্রশ্নে চলে যাই, প্রশ্নটা কিভাবে প্রেজেন্ট করা হয়েছে। সাক্ষ্য
সাক্ষ্য আইন একটা মৌলিক আইন। কেন এটাকে মৌলিক আইন বলছে বলেন তো? কারণ সাক্ষ্য আইন আপনার প্রত্যেকটা আইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি সিভিল মামলা করবেন, সেক্ষেত্রেও আপনার সাক্ষ্য আইন দরকার। এই সাক্ষ্য আইনের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি কিভাবে সত্য উদ্ঘাটন করতে পারবেন। আপনার কাছে যে মামলাটা করা হইলো, এই মামলাটা সত্য উদ্ঘাটন করার প্রক্রিয়াটা আপনি খুব ভালোভাবে জানতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তাইলে এই যে সত্য উদ্ঘাটন করার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা তো আপনাকে শিখতে হবে। আপনি তো এমনি আন্দাজে অযৌক্তিক কোনো প্রশ্ন মানুষকে করতে পারবেন না। পারবেন কি? কখনোই পারবেন না। আপনাকে যুক্তিসঙ্গত ভাবে প্রশ্ন করতে হবে এবং সেই যুক্তিসঙ্গত প্রশ্নের আলোকে আপনাকে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে হবে। তো সাক্ষ্য আইনের মাধ্যমে আপনি সেই যুক্তি তর্কগুলো উপস্থাপন করা আপনি শিখতে পারেন। আপনি বুঝতে পারেন, জানতে পারেন কিভাবে একটা আইন আপনার সিভিল এবং ক্রিমিনাল মামলায় সহযোগিতা করে থাকে। ঠিক আছে? কিভাবে আপনাকে জেরা করতে হবে, কিভাবে আপনি জবানবন্দি নিবেন, এই জিনিসগুলোর কথা বলা হয়েছে এই সাক্ষ্য আইনের মাধ্যমে। তাহলে মামলা মোকদ্দমার বিচারাধীন কোনো ঘটনা, বিষয় বা প্রমাণ বা অপ্রমাণের উদ্দেশ্যে কোনো ব্যক্তি কখন কিভাবে বক্তব্য পেশ করবেন, দলিল বা কাগজপত্র বা আপনার উপস্থাপন করবেন বা দাখিল করবেন আদালতে, এই সব কিছু সাক্ষ্য প্রদান করার প্রক্রিয়া এই সাক্ষ্য আইনে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আপনি কিভাবে জেরা করবেন আপনার বিরোধী পার্টিকে, আপনার পার্টি থেকে আপনি কিভাবে জবানবন্দি গ্রহণ করবেন, জেরায় কোনো নতুন প্রশ্ন উদ্ভাবন হলে সেগুলোর যুক্তি কিভাবে খণ্ডন করবেন, হ্যাঁ, এবং কোন বিষয়টার ক্ষেত্রে কোনটা আপনি প্রমাণ করবেন, এই যে বিষয়গুলো, এগুলো সবগুলোই আপনি সাক্ষ্য আইনের মাধ্যমে জানতে পারবেন। ফর এক্সাম্পল একটা ছোট্ট বিষয় নিয়ে বলি। এখন ধরেন একটা লেজিটিমেট বা ইলিজিটিমেট চাইল্ড নিয়ে একটা প্রশ্ন আসছে। লেজিটিমেট বা ইলিজিটিমেট চাইল্ড বলতে বোঝাচ্ছে বৈধ সন্তান বা অবৈধ সন্তান। বৈধ সন্তান বা অবৈধ সন্তান মানে কি? মানে হচ্ছে যেই সন্তানের বৈধতা নাই। ঠিক আছে? তো এই যে বৈধতা নাই সন্তানের, এই অবৈধ সন্তান বা বৈধ সন্তান প্রমাণটা আপনি কিভাবে করবেন? আমাদের সাক্ষ্য আইন অনুযায়ী 280 দিনের মধ্যে, কত দিনের মধ্যে? 280 দিনের মধ্যে আপনার যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় এবং আপনার মা যদি অবিবাহিত অবস্থায় থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটা আমরা কি মনে করব? লেজিটিমেট চাইল্ড, অর্থাৎ বৈধ সন্তান হিসেবে ধরে নিব, অর্থাৎ সেই সন্তানের পিতা আছে বলে আমরা ধরে নিব। এই যে বিষয়টা, এই বিষয়টাকে আপনি সাক্ষ্য আইন ছাড়া জানতেন এই যে 280 দিনের মধ্যে। আমরা যদি নাই জানতাম, আমাদের যদি টাইম লিমিটেশন নাই উল্লেখ করা থাকতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা সুন্দর করে প্রমাণ করতে পারতাম না। তাহলে কিন্তু যে কেউ আইসাই বৈধ সন্তানের দাবি করত এবং বাধ্য হয়ে আমাদেরকে মেনে নিতে হতো, তাই না? আচ্ছা, তো এই সাক্ষ্য আইনের মাধ্যমে আমরা এই জিনিসটা বুঝতে পারি, জানতে পারি। এবার বুঝছেন? বুঝতে পারছেন? সাক্ষ্য আইনটা দেখছেন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? খেয়াল করছেন? হ্যাঁ, জি জি আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন, মামলা মোকদ্দমার সফল পরিণতির জন্য আপনার কি বলা হয়েছে? মামলা মোকদ্দমার সফল পরিণতির জন্য সাক্ষ্য আইন প্রয়োজন। যেমন ব্যক্তি কি বলছে? ব্যক্তি বাদী হয়ে অপর কোনো ব্যক্তির বিরুদ্ধে আদালতে অপরাধের অভিযোগ আনলো। হ্যাঁ, আদালত সাক্ষ্য আইন অনুযায়ী বাদী ও আসামি উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ করবেন এবং জেরা করবেন। তাহলে এক্সাম্পলটা বুঝতে পারছেন? অর্থাৎ মামলা মোকদ্দমা করলেই হলো না, খালি এই মামলা মোকদ্দমার একটা সফল পরিণতি লাগবে, অর্থাৎ ন্যায় বিচার। আপনি একদম ফাইনাল, আপনি আদালতে কেন যাবেন? আগে আমার প্রশ্ন হচ্ছে, আপনি আদালতে কেন যাবেন বলেন? আদালতে আপনি কেন যাবেন? ন্যায় বিচারের জন্যই তো, তাই না? যে জিনিসটা আপনি ঘরোয়া ভাবে, অর্থাৎ আপনার আত্মীয় পরিজনের মাধ্যমে বা এলাকার চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে আপনি ন্যায় বিচার পাচ্ছেন না, তখনই তো যাবেন আপনি আদালতের কাছে ন্যায় বিচারের জন্য, তাই না? তাহলে আদালতের কাছে একটা মানুষ কেন যায়? ধরেন রোগ হয়েছে আপনার, রোগ হইলে মানুষ ভালো ডাক্তারের কাছে কেন যায় বলেন তো? গ্রাম এলাকায় কিন্তু অনেক ডাক্তার আছে, আসলে যারা মনে করেন যে
আপনার মেডিকেলের বারান্দায়ও পা দেয় নাই, কিন্তু তারপরও আপনার একটু মানে জ্বর আসলে নাপা দেয়। হ্যাঁ, মানে ফার্মাসিতে সে থাকে, কিছু বিষয় জানে, ওষুধ সম্পর্কে জানে, বাস তাকেই আমরা ডাক্তার হিসেবে বলি। এবং কিসের ডাক্তার সেটার কোনো ই নাই, আমরা কি বলি, আমরা বলি সে সব কিছুর ডাক্তার। মানে আপনার পেট খারাপ হলেও সেই ডাক্তারের কাছে যাবেন, আপনার যদি মাথা ব্যথা হয় সেটার জন্য আপনি সেই ডাক্তারের কাছে যাবেন, সবকিছুর জন্য ওই সেম ডাক্তারের কাছে যাবেন, যাবেন না? এই ধরনের ডাক্তারকে কি বলা হয়? হাতুড়ে ডাক্তার, ঠিক কি না? ঠিক তেমনি ভাবে আপনি যখন আপনার রোগটাকে ফাইন্ড আউট করতে পারবেন, তখন সেই ক্ষেত্রে আপনি আপনার যেই সমস্যাটা হয়েছে সেই সমস্যা রিলেটেড যে ডক্টর সেখানে যাবেন আপনি, তখন কিন্তু আপনি ওই হাতুড়ে ডাক্তারের কাছে যাবেন না, তাই না? ঠিক তেমনি ভাবে আপনি যখন আপনার এলাকার মধ্যে চেয়ারম্যান, মেম্বার, মাতব্বর এনাদের মাধ্যমে ন্যায় বিচারটা করতে পারতেছেন না, ন্যায় বিচারটা করতে পারতেছেন না, বা আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন এদের মাধ্যমে আপনি ন্যায় বিচার পাচ্ছেন না, তখনই তো আপনি আদালতের দ্বারস্থ হবেন। নাকি আপনি হুট করে আদালতের দ্বারস্থ হবেন? কেউ কি হুট করে মামলা মোকদ্দমায় জড়ায়? আপনার সাথে আমার একটু বাকবিতণ্ডা হয়েছে, একটু চট থাপ্পড় দেওয়া হয়েছে, সাথে সাথে কি আমি আপনার নামে মামলা করে দিব? বলেন বলেন বলেন, জি না ম্যাম। কথা বলেন। হুট করে কিন্তু মানুষ একদিনে কিন্তু মানুষ মামলা মোকদ্দমায় জড়ায় না। যখন এটা সিবিআর পর্যায়ে চলে যায়, এলাকার ময়ামাতব্বর দিয়ে কাজ হয় না, তখনই তারা আদালতের দ্বারস্থ হয়। তাহলে আদালতের দ্বারস্থ মানুষ কেন হয়? কি বুঝলেন? আদালতের দ্বারস্থ মানুষ কেন হয়? আদালতের দ্বারস্থ হয় মানুষ শুধুমাত্র ন্যায় বিচারের আশায়। কারণ মানুষের মনে একটা ধারণা রয়ে গেছে যে আদালত তাকে ঠকাবে না, ঠিক আছে? সে তার ন্যায় বিচারটাই করবে, যেটা নাকি সে তার এলাকার ওই হাতুড়ে ডাক্তার, অর্থাৎ আপনার কি বলে এটাকে, ময় মাতব্বর এদেরকে দিয়ে সে পাচ্ছে না। এইটা তার একটা চিন্তা ধারা। তো এই যে চিন্তাধারাটা, এটার জন্যই আদালতে যায়। এখন আদালতের কাছে কেন যাবে? আদালতের কাছে যাবে যেহেতু ন্যায় বিচারের জন্য, তাহলে আদালত তো ওইভাবে বিচারটা করবে, তাই না? তো সে কি করবে? সে দুই পক্ষের বক্তব্য শুনবে আগে, এক পক্ষের বক্তব্য শুনে কোনো সিদ্ধান্তে আসবে না। এবং দুই পক্ষের বক্তব্য শোনার পরে সে বিচার্য বিষয়, অর্থাৎ এই মামলার মূল বিচার্য বিষয়টা কি, বাদী কি চাচ্ছে, বিবাদী কি চাচ্ছে, এই জিনিসটা আগে সে ফাইন্ড আউট করবে। তারপর ফাইন্ড আউট করার পর সে কি করবে? ফাইন্ড আউট করার পর সে আপনার এটা প্রতিষেধক দেওয়া শুরু করবে। অর্থাৎ দুই পক্ষের বক্তব্য শোনার পরে সেইটার সাথে আপনার সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে হবে। তাহলে আপনি মুখে একটা কথা বললেই তো হলো না, আপনার কথার সাথে কাজের মিল থাকতে হবে। আসলেই যে আপনার সাথে এরকম ঘটনা ঘটছে, আপনি এখন আমার কাছে দুঃখ করে বলতেছেন আপনার সাথে এই হয়েছে সেই হয়েছে, আমিও আপনার কথা মতো মেনে নিচ্ছি, আহারে কত কষ্ট তার, ঠিক আছে? কিন্তু আসল সত্যটা আমি তখনই জানতে পারবো যখন আমি অপর পক্ষের বক্তব্য শুনবো এবং সেই অনুপাতে সাক্ষ্য প্রমাণ পাবো, তাই না? এর পরবর্তীতে ফাইনালি আমি যখন ফাইন্ড আউট করতে পারবো মূলত এখানে দোষটা কার, বাদীর নাকি বিবাদী? বাদী কি আসলেই বিবাদীর কাছ থেকে ক্ষতিগ্রস্ত হয়ে মামলাটা করছে, নাকি বিবাদীকে ফাঁসানোর জন্য সে কাজটা করছে? এগুলো ফাইন্ড আউট হওয়ার পরে আমি ফাইনাল রায় বা সিদ্ধান্তে আসবো, ঠিক কিনা? হ্যাঁ জি ম্যাম। এই যে আপনার সাক্ষ্য প্রমাণের কথা, এই যে এতক্ষণ ধরে এত কথা বললাম, এই এত কথা বলার পিছনে উদ্দেশ্যটা কি? এই এতগুলো আপনার প্রসিডিউর, কার্যকলাপ, এগুলো আপনি কিভাবে করবেন, কোত্থেকে জানবেন, প্রসিডিউরটা আপনি কোত্থেকে বুঝবেন, সেটার জন্য আপনাকে সাক্ষ্য পয়েন্টটা করতে হবে। বুঝতে পারছেন? তাহলে সাক্ষ্য জিনিসটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের সাক্ষ্য। তাহলে আসেন এবার মূল বক্তব্যে চলে আসে। এতক্ষণ আমি যা যা বলছি সব ভূমিকা, ঠিক আছে? আপনাদেরকে জাস্ট বেসিক ধারণাটা দিচ্ছি, সাক্ষ্য জিনিসটা কি সেটার বেসিক ধারণা দিচ্ছি। এখন আমি মূল আলোচনায় অর্থাৎ সংজ্ঞায় চলে যাচ্ছি। দেখেন, সাক্ষ্য বলতে সাধারণত কোনো ঘটনা প্রত্যক্ষ করা কোনো ব্যক্তির দেওয়া বিবরণ বা বিবৃতিকে বোঝায়, যা আদালতে প্রমাণ হিসেবে পেশ করা হয়। প্রকারের হতে পারে, একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য আর একটা হচ্ছে দালিলিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, দুইটার মধ্যে তফাৎটা কি?
মৌখিক সাক্ষ্য মানে হচ্ছে মানুষ যখন মুখে মুখে কোনো স্বীকৃতি দিবে তখন সেটাকে বলা হয় মৌখিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য মানে দলিল উপস্থাপনের মাধ্যমেই যে স্বীকৃতিগুলো প্রমাণ হিসেবে দেয়া হয় সেটা হচ্ছে আপনার দালিলিক সাক্ষ্য। ঠিক আছে? আচ্ছা, এখানে বিভিন্ন আপনার মতবাদের মাধ্যমে এবং অবস্থানের ভিত্তিতে বিভিন্ন ভাবে সাক্ষ্য আইনকে সংজ্ঞায়িত করা হয়েছে। দেখেন, ব্যক্তির বিবরণ হিসেবে আমরা যদি বলি, কোন ঘটনার প্রত্যক্ষদর্শী বা সরাসরি পরিচিত এমন কোন ব্যক্তি যে কিনা তথ্য বা বিবরণটাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারবে সেটাই সাক্ষ্য। আপনার সামনে একটা খুন হয়েছে, ওই খুনের প্রত্যক্ষদর্শী আপনি নিজে, তাহলে এই ক্ষেত্রে আপনি ভালোভাবে বক্তব্যটা পেশ করতে পারবেন ওই খুনের ব্যাপারে? না, আমি পারবো। আমি কিছু জানি না, আমি আপনার মুখে শুনে শুনে আমি বক্তব্য পেশ করছি মানুষের কাছে, কিন্তু এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করছি যেন আমি চাক্ষুষ প্রমাণ। এখন আপনি আমারে বলেন, আপনি নিজের চোখে দেখছেন খুন হইতে, আর আমি আপনার কাছে শুনে আমি মানুষের কাছে বলতেছি, তাহলে এই ক্ষেত্রে আমার যে মানে জবানবন্দি এইটা বেশি কার্যকর নাকি আপনার জবানবন্দিটা কার্যকর, কোনটা? ম্যাম যে বলেন। আপনার প্রত্যক্ষদর্শী তার। হ্যাঁ, যে প্রত্যক্ষদর্শী তার। তাহলে এইটাই বলছে, ব্যক্তির বিবরণ হিসেবে যদি আমরা সাক্ষ্যকে সংজ্ঞায়িত করি তাহলে সেক্ষেত্রে বলবো এমন ব্যক্তি যে কিনা ঘটনার প্রত্যক্ষদর্শী, হ্যাঁ, সেই হচ্ছে আপনার যে বক্তব্য বা বিবরণ পেশ করে তার জবানির মাধ্যমে, এটাই হচ্ছে আপনার কি সাক্ষ্য। প্রমাণের দিক থেকে যদি আমরা বলি তাহলে সেটা কি? দেখেন, এটা এমন একটা প্রমাণ যা কোনো বিচার্য বিষয় প্রতিষ্ঠা বা প্রমাণ করার জন্য আদালতে উপস্থাপন করা হয়। আমরা যদি প্রমাণের দিক দিয়ে সাক্ষ্যকে সংজ্ঞায়িত করি, সাক্ষ্য মানেই কিন্তু হচ্ছে আপনাকে কি প্রমাণ উপস্থাপন করতে হবে। দেখেন, এইখানে প্রশ্নের মধ্যেই আপনার উত্তরটা লুকায়িত আছে। প্রমাণ মানে কি? সাক্ষ্য উপস্থাপন যদি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? প্রমাণ বা বিচার্য বিষয় যেটাই বলেন না কেন এগুলা উপস্থাপন করতে হবে। আইনগত প্রক্রিয়া, সাক্ষ্য আইনের অধীন আদালত কোনো ঘটনার সত্যতা প্রমাণের জন্য সাক্ষ্য গ্রহণ করতে পারে। সাক্ষ্য আইনের অধীন, সাক্ষ্য আইনের আন্ডারে আদালত কি করতে পারে? কোনো ঘটনার যে সত্যতা, সেই সত্যতা প্রমাণের জন্য সাক্ষ্য গ্রহণ করতে পারে। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। সাক্ষ্যের প্রকারভেদ। আচ্ছা, তাহলে এই যে ব্যক্তির বিবরণের দিক থেকে সাক্ষ্যের সংজ্ঞা, প্রমাণের দিক থেকে সাক্ষ্যের সংজ্ঞা, হ্যাঁ, তারপরে যে আইনগত প্রক্রিয়ায় সাক্ষ্য জিনিসটা কি, এগুলো বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম। এখন আমরা দেখবো সাক্ষ্যের প্রকারভেদ কি। সাক্ষ্য সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য, একটা হচ্ছে দালিলিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্যটা কি ইতিমধ্যেই বলছি, মুখে মুখে যখন সাক্ষ্য, অর্থাৎ ওরাল উইটনেস বা ওরাল আপনার যে এভিডেন্সটা সেটাকেই বলা হয় মৌখিক সাক্ষ্য। আপনি ঘটনা দেখছেন, প্রত্যক্ষদর্শী, আপনার লেখে স্বীকার করার দরকার নাই, আপনি মুখে মুখে যে বক্তব্যটা স্বীকার করলেন সেটাই হচ্ছে আপনার মৌখিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য কি? দালিলিক সাক্ষ্য হচ্ছে লিখিত দলিল। লিখিত দলিল কিভাবে আপনার কি উল্লেখ করা হয়, অর্থাৎ মনে করেন যে কোনো একটা দলিল নিয়ে আপনার মামলা মোকদ্দমা শুরু হয়েছে, বুঝতে পারছেন? এখন আপনার এই যে দলিলটা নিয়ে আপনার মামলা মোকদ্দমা শুরু হলো, দলিল বলতে ধরেন আপনি একটা জায়গা, এই জায়গা নিয়ে আপনার মামলা মোকদ্দমা শুরু হলো যে আসলে কি জায়গাটা আপনার নাকি জায়গাটা আমার, এই নিয়ে একটা মামলা মোকদ্দমা শুরু হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে এই দালিলিক সাক্ষ্যর মাধ্যমে কি বলছে? দালিলিক সাক্ষ্যর মাধ্যমে বলতেছে যে এমন কোন লিখিত দলিল, চুক্তি বা ছবি, ভিডিও যেটা নাকি প্রমাণ হিসেবে আদালতে পেশ করা যায়। এখন আপনি বারবার বলতেছেন যে সে কি করছে, সে খুন করছে, বাট আমি বলে যাচ্ছি যে না, মানে খুন করি নাই। এখন আমি যতই মুখে বলি না কেন খুন করি নাই, কিন্তু আপনি যদি হঠাৎ করে একটা ভিডিও ফুটেজ, অর্থাৎ অন দ্য স্পট খুন করার একটা ভিডিও ফুটেজ যদি আপনি বের করে নিয়ে আসতে পারেন এবং আদালতের কাছে শো করেন, তাহলে সেক্ষেত্রে আদালত, যেখানে চাক্ষুষ প্রমাণ সবাই দেখতেছে, ভরা মজলিসে ওপেন কোর্টে প্রত্যেকটা মানুষ দেখতেছে যে কিভাবে আপনি খুন করছেন, মানে আমি খুন করছি, তাহলে সেই ক্ষেত্রে ওইটা বেশি আপনার প্রযোজ্য হবে না। এখানে আমি যদি বারবার চিল্লাই আমি খুন করি না, আমাকে ফাঁসানো হচ্ছে, তাহলে সেটা কি মানবেন? বলেন, মানবেন?
আপনি নিজের চোখে জি না, দেখতেছেন, ম্যাম। আমি তারপরও বলে যাচ্ছি, জোর গলা করে আমাকে ভাসানো হয়েছে, তাই না? তাহলে এই যে বিষয়গুলো এগুলোও দলিল, তার মানে ডিজিটাল রেকর্ড যেগুলো এগুলোও কিন্তু দলিল। আমরা আগে সবসময় ভাবতাম ডকুমেন্ট অর্থাৎ সিভিল মামলায় যে জমির দলিল, হ্যাঁ, এগুলাই হয়তো বা আপনার কি বলে এটাকে, এই জমির দলিল যেটা এটাকেই মনে হয় বলা হয় যে দালিলিক সাক্ষ্য, ঠিক আছে, বা আপনার কি বলে সেকেন্ডারি এভিডেন্স বা প্রাইমারি এভিডেন্স যেটাই বলেন না কেন। কিন্তু আপনার মূলত ডিজিটাল রেকর্ডকেও এখন থেকে কি বলা হবে, কোনো ছবি ভিডিও, হ্যাঁ, এগুলাকেও আপনার দালিলিক সাক্ষ্য হিসেবে গণ্য করা হবে। তাহলে সর্বশেষে আমরা কি বলতে পারতেছি, সাক্ষ্য আইন জিনিসটা কি? সাক্ষ্য আইন হচ্ছে 1872 সালে খুবই ইম্পর্টেন্ট একটা আইন, যেটা নাকি বাংলাদেশ বিচার ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। এবং এই জায়গায় আপনার এই সিভিল বলেন ক্রিমিনাল বলেন দুই ক্ষেত্রে সমানভাবে এই আইনটা প্রযোজ্য। আপনি এই সাক্ষ্য আইনের ছাড়া আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না, এটা জানেন? সাক্ষ্য আইন হচ্ছে আপনার মাদার অফ ল বলতে পারেন। কেন? সিভিল মামলা যখন আপনি প্রমাণ করতে যাবেন সেই ক্ষেত্রেও আপনার সাক্ষ্য আইন লাগবে। সাক্ষ্য আইন ছাড়া আপনি উপযুক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারবেন না। তারপরে আপনি যখন ক্রিমিনাল কোনো মামলা বা ক্রিমিনাল কোনো ঘটনা আপনি যদি প্রমাণ করতে চান সেই ক্ষেত্রে তো অবশ্যই অবশ্যই আপনার সাক্ষ্য আইন লাগবে। সাক্ষ্য আইনের সাক্ষ্য ছাড়া আপনি কোনোভাবেই এগুলো প্রমাণ করতে পারবেন না। তাহলে বুঝতে পারছেন সাক্ষ্য আইনটা? সবাই বুঝতে পারছেন এই প্রশ্নটা? একের ক কিভাবে বললাম, এইভাবে আপনাদেরকে সাজায় লিখতে হবে। নাম্বার ভালো তুলতে হইলে আপনাকে রাইটিং স্কিল সুন্দর করে লেখার ব্যবস্থা করতে হবে, রাইটিং স্কিলটা শিখতে হবে। যখন একটা ফ্ল্যাট কোশ্চেন লিখবেন তখন সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র জিস কথাটুকু লিখে দিলে চলবে না, আপনাকে ভূমিকা দিতে হবে, উপসংহার দিতে হবে, এবং মাঝখানে আপনাকে এটার সংজ্ঞাটা সুন্দর করে দিতে হবে। আপনি 1-2 এর বাচ্চা না যে আপনি কোনো রকম খালি 1 লাইন 2 লাইন মানে জিস কথাটা উত্তর লিখে চলে আসলেন, হবে না, ঠিক আছে? এভাবে যদি প্রশ্ন লেখেন উত্তর করেন ইনশাআল্লাহ ভালো নাম্বার পাবেন। আচ্ছা যাই হোক, এখন আমরা কত নাম্বার প্রশ্ন চলে যাব? একের খ। একের খতে কি বলছে দেখেন। একের খতে বলছে বিচার কার্যে সাক্ষ্যের বিভিন্ন প্রকার। আমরা অলরেডি জানি সাক্ষ্য 2 প্রকার, মানে বিচার কার্যে মানে কি? আচ্ছা প্রশ্নটা আগে বুঝুন, প্রশ্ন না বুঝলে আপনি উত্তর করতে পারবেন। মনে রাখবেন যখনই কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে যাবেন আপনাকে আগে প্রশ্নটা বুঝতে হবে। আপনি যদি প্রশ্নটা না বুঝেন আপনি সেই প্রশ্নের উত্তরটা সুন্দর করে লিখতেই পারবেন, তাহলে গাধার খাটনি ঘাটে কোনো লাভ আছে? আপনি একটা জিনিস না বুঝে আন্দাজে মানে ঢিল মারতেছেন, হ্যাঁ, কিছুই বুঝতেছেন না, আপনি জাস্ট আন্দাজে ঢিল মারতেছেন। এই যে বলে না, হ্যাঁ, ও কি যেন ছোটবেলায় বলতো না, 1 2 3 4, যেটা আপনার মানে ওই যে যখন এমসিকিউ দাগাইতো বাচ্চারা, হ্যাঁ, পড়ে গেছেন, কমন পড়ে নাই, এই 1 2 3 4 বলতে বলতে কি যেন বলতে বলতে যেটাতে লেগে গেল সেটাতে ঠিক চিহ্ন দিয়ে দিলাম। এরকম করতাম না ছোটবেলায়, মনে আছে? জি ম্যাম। মনে আছে কিনা? সবাই তো কম বেশি করছি না? তো এই যে বিষয়টা, ঠিক আছে, এইরকম করলে চলবে না। সাক্ষ্য আইনে আপনার একটা জিনিস মনে রাখতে হবে, আপনি সাক্ষ্য আইনের বিচার কার্যে মানে সাক্ষ্যটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো বিচার কার্যে এই সাক্ষ্যটার গুরুত্বটা তখনই আপনি বুঝতে পারবেন যখন নাকি এটা সঠিক প্রয়োগটা আপনি করতে পারবেন। তো যাই হোক, এই বিচার কার্যে সাক্ষ্য আইনের বিভিন্ন প্রকারভেদ উল্লেখ করা হয়েছে, এই প্রকারভেদটা আমি বলবো। উপরে তেমন কিছু না, উপরে জাস্ট আপনাদের ভূমিকাটা দিচ্ছি আমি, সাক্ষ্য জিনিসটা কি, যেটা আমি অলরেডি আপনাদেরকে প্রথম যে প্রশ্নটা সেটাতে বুঝেছি। জাস্ট ছোট করে আমি লিখছি যে সাক্ষ্য জিনিসটা কি। আপনি আপনার কাছে যদিও প্রকারভেদ চাইছে, কথাটা মনে রাখবেন, আপনার কাছে যদিও প্রকারভেদই চাইছে, হ্যাঁ, দেখেন প্রশ্নটা কিন্তু সাক্ষ্য কি সেটা বলে নাই, প্রশ্নটা কি বলছে দেখেন, বিচার কার্যে সাক্ষ্যের বিভিন্ন প্রকারভেদ, সাক্ষ্যের প্রকারভেদ চাইছে, এখানে সাক্ষ্য কি বলে নাই। তারপর আপনাকে ভূমিকাতে সাক্ষ্য সংজ্ঞাটা লিখতে হবে। কিছু যদি না পারেন, আপনার হাতে যদি সময়ও না থাকে, আপনি অন্ততপক্ষে 1 লাইনে সাক্ষ্য জিনিসটা কি সেটা প্রথমে লিখবেন, তারপর আপনি প্রকারভেদে আসবেন। বলেন তো কেন আমি এই কথাটা বললাম? আপনার এখন মনে হইতে পারে কেন ম্যাডাম, আপনি প্রশ্ন করতেই পারেন, ম্যাডাম আমার কাছে চাইছে প্রকারভেদ, আমি কি কারণে সাক্ষ্যের সংজ্ঞা লিখবো, কেন আমি এক্সট্রা মানে অযৌক্তিক বিষয় লিখবো?
এখন দেখেন আপাতত দৃষ্টিতে সাক্ষ্য তো অযৌক্তিক বিষয়, সাক্ষ্য সংগত লেখার দরকার নেই, তাহলে কেন আমি লিখলাম বলেন, আমাকে বলেন, কেউ একজন বলেন কি কারণে লিখবেন আপনি? আপনার কাছে চাইছে প্রকারভেদ, আপনি সাক্ষ্যের সংখ্যা কেন লিখবেন বলেন, বলেন কেন লিখবেন বলেন? কারো কোনো প্রশ্ন অ্যানসার ম্যামের কারণ হলো মূল টপিকটাই হলো সাক্ষ্য আইনকে নিয়ে, সাক্ষ্যকে নিয়ে, এই জন্য সাক্ষ্যটাকে উপস্থাপন করতে হবে। এক্স্যাক্টলি। আপনি হুট করে যদি বলে দেন, আপনি হুট করে প্রকারভেদে চলে গেছেন, সাক্ষ্য দুই প্রকার, একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য, একটা হচ্ছে দাঁড়িয়ে সাক্ষ্য। আরে ভাই সাক্ষ্য জিনিসটা কি, এটা তো এক্সামিনারকে বুঝাইতে হবে। আপনি সাক্ষ্যের প্রকারভেদ হুট করে প্রশ্ন করছে প্রকারভেদ, আপনি লিখেছেন প্রকারভেদ সাক্ষ্য দুই প্রকার। একজন মানুষ ধরেন কিছুই জানে না আইন সম্পর্কে, সে কিছুই জানে, ধরেন ফর এক্সাম্পল যে আপনার খাতাটা কাটতেছে, সে আইন সম্বন্ধে কিছু জানে না, জাস্ট কথার কথা। এখন এই ব্যক্তিরে যদি আপনি সাক্ষ্যের প্রকারভেদ সরাসরি বলেন, সে কি বুঝবে? সে কি বুঝবে? সে তখন এইটাই চিন্তা করতে থাকবে, আচ্ছা সাক্ষ্য জিনিসটা কি, এটার আবার প্রকারভেদ আছে, এরকম মনে করবে না বলেন? তাহলে এই জন্যে যদিও আপনার কাছে সংজ্ঞা চায় নাই, আপনি ছোট্ট করে সংজ্ঞাটা লিখবেন এক্সামিনারকে বোঝানোর জন্য যে মূলত আমি এই টপিকসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি, এই টপিকসের উত্তরটা আমি দিচ্ছি। হ্যাঁ, তো এই জন্য আগে শুধু সাক্ষ্য বলতে কথা বলতেছি না, যে কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে না চাইলেও ওইটা সম্বন্ধে আপনাকে একটুখানি 2-3 লাইন হইলেও আপনাকে একটু আলোচনা করতে হবে, তারপরে আপনি যাবেন মেইন টপিক। তো যাই হোক, এখানে আমি ওই আগে যেটা পড়াইছি সেই জিনিসটাকেই সুন্দর করে মানে সামারি করে দিচ্ছি, এটার জন্য পড়াইলাম না। তাহলে সাক্ষ্য প্রধানত দুই প্রকার, মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য। অলরেডি আমি এই জিনিসগুলো আপনাদেরকে বুঝাইছি, তাই নতুন করে বুঝাইলাম না, ওই জিনিসগুলাই এখানে আমি ট্রান্সফার করে দিচ্ছি। কাজে এখানে যে আহামরি কিছু মানে পরিবর্তন করছি বিষয়টা তা না। এখন আসেন, এই যে প্রকারভেদ গুলা বললাম আপনাদেরকে, এগুলা ছাড়াও কিন্তু অন্যান্য অনেক প্রকারভেদ আছে। হ্যাঁ, আপাত দৃষ্টিতে সাক্ষ্য দুই প্রকার, কথা সত্যি। একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য। কিন্তু শুধুমাত্র মৌখিক সাক্ষ্য বা দালিলিক সাক্ষ্যই না, এখানে আরো বেশ কিছু প্রকারভেদ আছে। প্রকারভেদ গুলা দেখেন, প্রথমে হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। কোন ঘটনার সরাসরি পর্যবেক্ষণকারী বা অংশগ্রহণকারী কোন ব্যক্তির সাক্ষ্যকে প্রত্যক্ষ প্রমাণ বলা হয়, যেমন একজন প্রত্যক্ষদর্শী কর্তৃক অপরাধের বর্ণনা। বুঝতে পারছেন বিষয়টা? প্রত্যক্ষ প্রমাণ, ওই যে বললাম না চাক্ষুষ প্রমাণ থাকতে হবে, সরাসরি আমি নিজের চোখে দেখছি। হ্যাঁ, আমি কি করছি, নিজের চোখে ঘটনাটা দেখছি। তাহলে আমার সাক্ষ্যটা গুরুত্বপূর্ণ নাকি আপনার সাক্ষ্যটা গুরুত্বপূর্ণ? আমাকে বলেন, কার সাক্ষ্যটা গুরুত্বপূর্ণ বলেন তো? অবশ্যই আমার সাক্ষ্যটা গুরুত্বপূর্ণ। এইটাকে বলা হয় প্রত্যক্ষ প্রমাণ। পরোক্ষ প্রমাণ মানে হচ্ছে পারিপার্শ্বিক প্রমাণ, ওই যে অন্যের মুখে শুনে, অন্যের কাছে দেখে, ঠিক আছে, কোনো কথা বললো আর সেটা হচ্ছে পরোক্ষ প্রমাণ বা পারিপার্শ্বিক প্রমাণ, যেটাই বলে না কেন। অভিমত সাক্ষ্য। অভিমত সাক্ষ্য মানে হচ্ছে এমন কোন বিষয় যেখানে নাকি আপনার বিশেষজ্ঞ বা পারদর্শী এক্সপার্ট, মানে এক্সপার্ট ওপিনিয়ন লাগে, সোজা কথা। আচ্ছা, এই জিনিসটা আমি একটু বুঝাই দিই। তাহলে প্রত্যক্ষ প্রমাণ আর পরোক্ষ প্রমাণ নিয়ে তো কোনো সমস্যা নাই, দুইটা বুঝতেছেন না? প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে আপনি নিজের চোখে যেটা দেখছেন সেটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। পরোক্ষ প্রমাণ কি? পরোক্ষ প্রমাণ হচ্ছে আপনি নিজের চোখে দেখেন নাই, কিন্তু অন্যের কাছে শুনে আপনি যে বক্তব্য, সোজা কথা শোনা বক্তব্য, বুঝতে পারছেন? শুনে শুনে যে ব্যক্তি বক্তব্য প্রদান করে, এইটা হচ্ছে পরোক্ষ প্রমাণ। এই দুটা বুঝছেন না? প্রত্যক্ষ প্রমাণ আর পরোক্ষ প্রমাণ বুঝতে পারছেন না? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। এবার আসেন অভিমতের সাক্ষ্য। অভিমতের সাক্ষ্যটা একটু বুঝাই। অভিমতের সাক্ষ্য হচ্ছে বিশেষজ্ঞের অভিমত বা এক্সপার্ট ওপিনিয়ন আছে। এই জিনিসটাকে একটু বলি। দেখেন, আমরা সবাই আইনের লোক, আমরা আইন সম্বন্ধে আমাদেরকে যদি কেউ কোনো প্রশ্ন করে সেটা নিয়ে আমরা অ্যান্সার করতে পারবো। হুট করে আপনাকে যদি ডাক্তারের পেশা নিয়ে কোনো প্রশ্ন করে, আপনি বলতে পারবেন কিছু? আপনার কাছে আইসা একজন পেশেন্ট বলতেছে যে মানে আসছে ক্লায়েন্ট, সেই আপনি একজন লয়ার, আপনার চেম্বারে আসছে, আইসা সে তার রোগের কথা বলতেছে, আপনি কি তার কোনো সমস্যার সমাধান দিতে পারবেন? আমাকে বলেন, পারবেন? সামান্য জ্বর হইলেও তো বলতে পারবেন না কিছু, পারবেন? পারবেন বলেন? আপনি তো টেস্টের নামই জানেন না, কোন পরীক্ষা দিতে মানে রোগের নির্ণয়ের জন্য কোন টেস্ট করাইতে হয়, কি করতে, আপনি তো এগুলাও জানেন না। জানেন? এইসব বাদ দেন, আপনি ওষুধের নামও তো জানেন না, তাহলে আপনি কি পারবেন? আমাকে বলেন। আপনি
আর 7-8 বছর, কথার কথা 7-8 বছর আপনি কি করলেন, ল নিয়ে পড়াশোনা করলেন, ঠিক আছে? হুট করে আপনার কাছে একজন এসে আপনার মানে রোগের কথা বলতেছে, আপনি কি পারবেন? সম্ভব এটা? সম্ভব না। আচ্ছা, আবার একটু ভালো করে এক্সাম্পল দিই। আপনি একজন লয়ের টিচার, আপনি ধরেন আমার কথাই ধরেন, আমি একজন আইনজীবী এবং আমি একজন শিক্ষক, আপনাদেরকে ল পড়াচ্ছি। এখন হুট করে আমি যদি মনে করেন যে ইংলিশের টিচারের জন্য অ্যাপ্লাই করি, আমি কি পারবো? আমাকে বলেন দেখি। হ্যাঁ, যদিও আমাদের পড়াটা ধরেন ইংলিশেই শেষ করছি, আমরা ক্লাস নিচ্ছি, ধরেন ইংলিশেই ক্লাস নিচ্ছি, বুঝলাম, সবই ভালো। আমি কি এই ইংলিশের টিচার হিসেবে আমি কি জয়েন করতে পারবো? আমি কি পারবো ইংলিশ পড়াইতে? বলেন দেখি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। আমি যতই শিক্ষিত হই না কেন, আমি আইন নিয়ে পড়াশোনা করছি, অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, আইন আপনাদেরকে যেভাবে সুন্দর করে বুঝাই দিতে পারি, আমি কি ইংলিশটা আপনাদেরকে বুঝাইতে পারবো ওইভাবে? হয়তো বা বেসিকটা বুঝাইতে পারবো, কিন্তু গভীর গিয়ে বুঝাইতে পারবো যেভাবে আপনাদেরকে আইনটা গভীর থেকে বুঝাচ্ছি? পারবো বলেন তো? না ম্যাম। পারবো না। কিন্তু এই কথাটা এতক্ষণ ধরে পেঁচায় পেঁচায় বলার কারণটা কি জানেন? যে যেই দিকে পারদর্শী তুমি তার কাছ থেকে সেই বিষয়টারই ইনফরমেশন নিতে পারবা। এখন একজন বিচারক, ঠিক আছে, সে বিচারক হয়ে গেছে জন্য যে সর্বজান্তা শমশের মানে সকল বিষয় নিয়ে সে কথা বলতে পারবে, বিষয়টা কিন্তু তা না। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আপনার অভিমতের সাক্ষ্য, বিশেষজ্ঞের অভিমত, অর্থাৎ যে যেই বিষয়ে পারদর্শী, ন্যায় বিচারের স্বার্থে তার অভিমতটা দরকার। একজন ব্যক্তি ধরেন মারা গেছে, এখন আসলে কি তাকে খুন করে ফেলা হয়েছে, নাকি সে আত্মহত্যা করছে, নাকি তাকে সে নিজের মানে অসুস্থতার কারণে মারা গেছে, এটা কিভাবে বের হবে বলেন? কোনো ক্লু নাই আপনার কাছে, কোনো ক্লু নাই, কোনো প্রমাণই নাই যে আসলে তাকে খুন করা হয় নাই, খুন করা হয়েছে, সে মারা যায় না, পয়জন দিয়ে খুন করা হয়েছে, এটার কোনো প্রমাণই নাই আপনার কাছে। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন বলেন দেখি? আপনি একজন ডাক্তারের সহযোগিতা নেবেন, মেডিকেল করাবেন, ঠিক আছে, অর্থাৎ ময়না তদন্ত করাবেন। এই ময়না তদন্ত করানোর মাধ্যমে আপনি কি করতে পারবেন? আপনি বের করতে পারবেন। তাহলে এটার জন্য আমার কাকে দরকার? অভিমতের সাক্ষ্য দরকার। অভিমত বলতে কোন অভিমত? আপনার অভিমতের সাক্ষী দরকার। অভিমত বলতে কোন অভিমত? কার অভিমত? একজন ডাক্তারের অভিমত লাগবে। বুঝতে পারছেন? তাহলে অভিমত সাক্ষ্য মানে বুঝতেছে আপনার যে যে বিষয়ে পারদর্শী অর্থাৎ বিশেষজ্ঞ, তার অভিমতটাই আপনার গ্রহণযোগ্য হবে। এইটাকে বলা হয় অভিমত সাক্ষ্য। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি ম্যাম। তাহলে কি বললাম, সাক্ষ্য আইনে মূলত দুই প্রকার, একটা হচ্ছে দালিলিক সাক্ষ্য, একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য। কিন্তু এগুলো ছাড়াও আপনার আরো আদার্স যে সাক্ষ্যগুলো আছে, প্রত্যক্ষ প্রমাণ, পরোক্ষ প্রমাণ, অভিমত সাক্ষ্য, সবগুলোই আপনার গ্রহণযোগ্য। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে সাক্ষ্য এবং সাক্ষ্যের প্রকারভেদ নিয়ে কোনো সমস্যা আছে কারো? সমস্যা আছে কারো? জি না ম্যাম। গুড, ভেরি গুড। এবার আসে 3 নাম্বার প্রশ্ন। সাক্ষ্য আইন প্রয়োগের প্রধান নীতিগুলো। মোবাইল দেখে কিনা নিয়ে আসো। সাক্ষ্য আইনের প্রধান নীতিগুলো চাইছে আমার কাছে। কোন নীতির উপর বেস করে এই সাক্ষ্যটা গঠিত? সাক্ষ্য অবশ্যই প্রাসঙ্গিক হইতে হবে। সাক্ষ্য কি হইতে হবে? আপনার প্রাসঙ্গিক হইতে হবে। খালি মানে আপনার কাছে জানতে চাইছে যে মানে আপনার কাছে মানে বলছে যে আপনি কি করছেন নাকি, আপনার মানে আপনি আসছেন কি নিয়ে? মাথা ব্যথা নিয়ে ডাক্তারের কাছে। আপনি আসছেন মাথা ব্যথা নিয়ে ডাক্তারের কাছে, ডাক্তার আপনাকে পেটের ব্যথার ওষুধ দেয়, তাহলে হইলো? হইলো বলেন? না ম্যাম। হইলো না তো। ঠিক তেমনি ভাবে সাক্ষ্যটা আপনার প্রাসঙ্গিক হতে হবে। মানে আপনি সাক্ষ্য প্রমাণ দিলেই হলো না। আপনার কাছে পুলিশ জিজ্ঞাসা করছে বা বিচারক আপনাকে জিজ্ঞাসা করছে, আপনি কি নিজের চোখে খুন হইতে দেখছেন? হ্যাঁ, আপনি তার মানে সাথে কি মানে কারো শত্রুতা দেখছেন? এগুলা জিজ্ঞাসা করতেছে, ঠিক আছে, এগুলা জিজ্ঞাসা করতেছে আপনাকে। কিন্তু আপনি কি করলেন?
আপনি এইসব কোনো কথা না বলে আপনি শুরু করছেন তার দাম্পত্য জীবন নিয়ে কথাবার্তা, তার পার্সোনাল লাইফ নিয়ে কথাবার্তা, হ্যাঁ, তারপরে হচ্ছে তার আচার আচরণ, চাল চলন, তার ইনকাম, এগুলো নিয়ে কথা বলা শুরু করছেন, এগুলো নিয়ে সাক্ষ্য দিচ্ছেন, তাহলে হবে? সাক্ষ্যটা আপনার প্রাসঙ্গিক হতে হবে, অর্থাৎ যেই ঘটনা ঘটছে সেই ঘটনার সাথে রিলেটেড হইতে হবে। বুঝতে পারছেন এবার? তারপর হচ্ছে গুজব প্রমাণ গ্রহণযোগ্য। আচ্ছা, এটা কি? আদালতের সামনে যদি কোনো গুজব আনা হয় বা কোনো শোনা কথার উপর ভিত্তি করে কোনো সাক্ষ্য পেশ করার, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। মানে আপনি নিজে নিজে ঘটনা, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে তিলকে তাল বানাইতে তাদের কোনো সমস্যা হয় না, ঘটনা ঘটে এইটুকু ঘটনা বানাই দেয় বিশাল বড়। আছে না এরকম? স্বামী স্ত্রীর মধ্যে পাশের ফ্ল্যাটে ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে পাশের ফ্ল্যাটে ঝগড়া হয়েছে, আপনি শুনছেন কথাটা, আপনি আয়সা বলতেছেন অমুকের বাসায় ঝগড়া মানে হয়ে এমন অবস্থা হয়েছে মারপিট পর্যন্ত চলে গেছে, ঠিক আছে, কেউ একজন হসপিটালে ভর্তি আছে। তাহলে দেখেন তিলকে তাল বানাইলেন না? বানাইলেন কিনা? তাহলে আজগবি বক্তব্য, গুজব আয়সা রটানো যাবে না আদালতের কাছে। বুঝতে পারছেন? নিজের চোখে যা দেখছেন, যা শুনছেন নিজের কানে, শুধু অতটুকুই বলবেন। সর্বোত্তম সাক্ষ্য প্রমাণ। আচ্ছা, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই সর্বোত্তম বা মূল সাক্ষ্য আপনাকে প্রমাণ করতে হবে। এটা হচ্ছে আপনার যে দালিলিক সাক্ষ্যের কথা বলছেন, বুঝছেন? সাধারণত মনে রাখবেন সিভিল মামলার ক্ষেত্রে, সিভিল মামলা অর্থাৎ জমি জমা সংক্রান্ত যে মামলাগুলো আমাদের, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে জানেন? এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার যে মূল দলিলটা, সেই মূল দলিলটা আপনাকে প্রমাণ করতে হবে। বুঝতে পারছেন? এই মূল দলিল যদি আপনি প্রমাণ না করেন, মূল দলিল যদি আপনি প্রমাণ না করেন, তাহলে আপনি হাজার চিৎকার চেঁচামেচি করেও কোনো লাভ নাই যে এই জায়গা আমার, এই জায়গা আমার, এই জায়গা আমার, এগুলো বলে লাভ নাই। বুঝতে পারছেন? আপনার যে জায়গাটা আসলে সেটা আপনার দলিলই কথা বলবে। প্রমাণের ভার কোন পক্ষকে কোনো বিষয়ে প্রমাণ বহন করতে হবে। আপনি কি করছেন? ধরেন আপনি ট্রেনের টিকিট কিনছেন, ট্রেনের টিকিট কেটে আপনি ট্রেনে উঠছেন, কিন্তু সামহাও কোনো কারণে হয়তো বা টিকিটটা আপনি হারায় ফেলছেন। ফর এক্সাম্পল, আপনি হারায় ফেলছেন টিকিটটা। এখন ট্রেনের টিকিটটা যে আপনি হারায় ফেলছেন, ট্রেন মাস্টার এটা কোনোভাবে বিশ্বাস করতেছে না। এই ক্ষেত্রে ট্রেনের টিকিট যে আপনি কিনছেন, সেটা কি প্রমাণ আপনাকে করতে হবে নাকি ওই ট্রেনের মাস্টার প্রমাণ করবে? বলেন তো দেখি, বলেন তো দেখি। আপনাকে প্রমাণ করতে হবে, তাই না? আপনাকে প্রমাণ করতে হবে যে না, আমি ট্রেনের টিকিট কিনছি, ট্রেনের কিন্তু একটা সমস্যা হয়ে যাওয়ার কারণে আমি করতে পারিনি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, যাই হোক, এবার আসি সাক্ষ্যের প্রকারভেদ। সাক্ষ্যের প্রকারভেদ আমরা বললাম, সাক্ষ্য আইন সাধারণত মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্য, হ্যাঁ, এগুলা দিয়ে আপনার ই করা যায়। এছাড়াও আপনার আরো বিভিন্ন সাক্ষ্য আছে, এটাও তার মানে একটা নীতি। সাক্ষ্য আপনার আইনের প্রধান নীতিগুলোর মধ্যে একটা নীতি গেল। এরপর হচ্ছে বিচারিক অনুসন্ধান। আচ্ছা, বিচারিক অনুমান। বিচারিক অনুমান, আচ্ছা এই জায়গাটা একটু বুঝাই। অনুমান হচ্ছে প্রিজাম্পশন। এটা হচ্ছে আপনার মনে করেন যে আদালত কিছু কিছু বিষয় নিজে থেকে অনুমান করে নেয় আর কি, ঠিক আছে? আর যেমন একজন খুনের আসামি যতক্ষণ পর্যন্ত সে নিজেকে নির্দোষ বলে দাবি করতে না পারতেছে এবং বাদীর আনা সকল সাক্ষ্য প্রমাণকে সে মিথ্যা বলে প্রমাণ করতে না পারতেছে যথাযথভাবে, ততক্ষণ পর্যন্ত আদালত ধরে নিবে যে হ্যাঁ, এই ব্যক্তি আসলে খুনি, তাই না? এটা এখন আপনি যে খুন করেন নাই, আপনি এটা যতক্ষণ পর্যন্ত আদালতের কাছে প্রমাণ করতে না পারতেছেন উপযুক্ত সাক্ষ্য প্রমাণের মাধ্যমে, যেভাবে বাদী আপনার বিরুদ্ধে অভিযোগ করছে এবং সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করছে, সেইটাকে আপনি যতক্ষণ পর্যন্ত মিথ্যা বলে প্রমাণ করতে না পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে আদালত কি খুনি বলেই ধরে নিবে। বুঝতে পারছেন? হ্যাঁ, এইটাই হচ্ছে অনুমানের বিষয়। আচ্ছা, এখানে আপনার বেশ কিছু অনুমানের কথা আছে। একটা হচ্ছে মে প্রিজুম, একটা হচ্ছে শ্যাল প্রিজুম, একটা হচ্ছে চূড়ান্ত প্রমাণ। মে প্রিজুমটা কি? মে প্রিজুম মানে হচ্ছে আপনার এমন একটা অনুমান, যে অনুমানটা আপনার জাস্ট আদালত ধরে নিবে, কিন্তু যখন আপনি আবার সেটাকে মানে আপনার সাক্ষ্য প্রমাণের মাধ্যমে উপস্থাপন করে ফেলবেন, তখন সেটা আবার পরিবর্তিত হয়ে যাইতেই পারে, ঠিক আছে? অর্থাৎ এই যে বললাম যে যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে
মানে নির্দোষ দাবি করতে না পারতেছেন, আদালত আপনাকে খুনি বলেই ধরে নিচ্ছে, তাই না? তো যখনই আপনি আপনার নিজেকে নির্দোষ দাবি করতে মানে প্রমাণ করে ফেললেন, তখন কিন্তু আপনাকে আর খুনি বলবে না, তাই না? এটাই হচ্ছে ব্যাপার গেল। এরপরে হচ্ছে কি আপনার শ্যাল প্রিজুম মানে হচ্ছে আদালত অবশ্যই প্রমাণিত বলে ধরে নিবে। কিছু কিছু বিষয় আছে যেগুলো আদালত প্রমাণিত করে ধরে নিবে। চূড়ান্ত প্রমাণ মানে এটা আর খণ্ডানো যাবে না, যেটা আদালত একদম ফাইনাল রায় হিসেবে ধরে নিবে, এইটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা যাই হোক, সাক্ষীর সুরক্ষা, যদিও কিছু নির্দিষ্ট আইন, যেমন আপনার আইনে আপনার কয়েকটা ধারা, যেমন 151, 152 ধারায় অপমানজনক প্রশ্ন, অর্থাৎ 151, 152 ধারা কোন ধারা, মানে এই কোন আইনের? এই সাক্ষ্য আইনে আপনাকে বলা হয়েছে 151 এবং 152 ধারা অনুযায়ী যে আপনি একজন সাক্ষীকে অপমানজনক কোনো প্রশ্ন, কুৎসাজনক, অর্থাৎ তার চরিত্রে আঘাত লাগে, হ্যাঁ, তাকে অবমূল্যায়ন করা হচ্ছে, এই ধরনের ছোট করা হচ্ছে, এই ধরনের কোন প্রশ্ন, বিরক্ত করার জন্য তাকে অপমান করার ইচ্ছা নিয়ে আপনি তাকে প্রশ্ন করতেছেন, এই ধরনের কোন প্রশ্ন আপনি করতে পারবেন না। অর্থাৎ এটার মাধ্যমে আমরা একটা জিনিস দেখলাম যে সাক্ষীর সুরক্ষা এখানে দেয়া হচ্ছে। যেই ঘটনাটা ঘটছে শুধুমাত্র সেই ঘটনা নিয়ে কথা হবে, ঠিক আছে? এই ঘটনার বাহিরে গিয়ে কোনো কথা আপনি বলতে পারবেন না, ঠিক আছে? একটা মানুষের চরিত্র সম্পর্কে, সবচেয়ে বড় কথা, চরিত্র সম্পর্কে হুট করে আপনি কোনো মন্তব্য করতে পারবেন না, এটাই হচ্ছে কথা। এটাকেই মূলত সাক্ষীর সুরক্ষা বলে। দেখেন, তারা আসছে তো হচ্ছে আপনার ন্যায় বিচারের জন্য আদালতে, তাই না? এখন আদালতে এসে ন্যায় বিচারের আশায় আদালতে আসার পর তার যদি আপনার অপমান অপদস্থ হয়ে যাইতে হয়, তাহলে সে কি আর আদালতে আসবে? সে তখন তো সারা জীবন এটাই মনে করবে যে আমার আদালতে যাওয়াটাই ভুল। মনে রাখবেন, মানুষের যতই টাকা পয়সা থাকুক না কেন, মানুষ নিজে সম্মানটাকে সবচাইতে বেশি পছন্দ করে। সবাই চায় নিজেকে সম্মান দিতে, ঠিক কিনা? ঠিক কিনা? তো এইটাই বল, আদালতেরও দায়িত্ব হচ্ছে সাক্ষীকে সুরক্ষা দেওয়া। সাক্ষী বলেন, এমনকি বাদী বিবাদী যাই বলেন না কেন, কখনো কাউকে চরিত্রে আঘাত হেনে কোনো প্রশ্ন, অর্থাৎ তাকে অপমান করা বা বিরক্ত করার নিয়ে উদ্দেশ্য নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। আচ্ছা, সাক্ষ্যের পেশকরণ এবং প্রভাব আছে। সাক্ষ্যটা পেশ করতে হবে সঠিক পদ্ধতিতে। আপনি কোন একটা সাক্ষ্য বা এভিডেন্স পেশ করলেই হয়ে গেল না, আপনাকে যুক্তির সহকারে সাক্ষ্যটা উপস্থাপন করতে হবে। কোন একটা বিষয় আপনি প্রমাণ করতে চাচ্ছেন, ভালো কথা, সমস্যা নেই, প্রমাণ করবেন, কিন্তু যুক্তি সহকারে আপনাকে সাক্ষ্যটা প্রমাণ করতে হবে। অযৌক্তিক কোন সাক্ষ্য প্রমাণ করলে চলবে না, ঠিক আছে? ফর এক্সাম্পল, আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আমি ঢাকায় থাকি, ঠিক আছে? আমি ঢাকায় থাকি, এটার আপনি ইংরেজি করেন, আপনি সুন্দর মতো ইংরেজি করলেন। এখন আমি জিজ্ঞাসা করলাম আপনাকে যে এটা এভাবে হইলো কেন, এখানে আপনার এমিজার আসলো কেন, ঠিক আছে? এরকম আমি প্রশ্ন করলাম, আপনি জাস্ট আমাকে গজামিল দিয়ে আপনি বুঝাই দিলেন যে হ্যাঁ এটা এরকমই, এটা বইতে এভাবে লেখা আছে, তাহলে কি হবে? বলেন। আপনি একজন আইনের লোক হয়ে আপনি অযৌক্তিক আলাপ আলোচনা করতে পারবেন না আমার সাথে। তাই যদি হয় তাহলে আপনার আমার সাথে কোনো তফাৎ রইল না, বুঝছেন? একজন আইনজীবী হিসেবে তার প্রথম এবং প্রধান দায়িত্ব কি? যুক্তি সহকারে কথা বলা। এই জন্য বলা হয় কি, কথা কম বলবেন, কান দুটা খোলা আছে, আগে শুনবেন বক্তব্য কি চাচ্ছে, আপনার সামনে যে বসে আছে সে আপনার সাথে কি বলতে চাচ্ছে, আপনাকে কি বুঝাইতে চাচ্ছে, আগে তার সমস্যাটা শুনবেন, বুঝবেন, ফাইন্ড আউট করবেন সে কি চাচ্ছে, এরপর আপনি কথা বলবেন। কথা মেপে মেপে বলতে হবে, একটা কথা বলবেন আপনার কথার যাতে ওজন থাকে, বুঝতে পারছেন? জীবনে শুধুমাত্র এই সাক্ষ্য আইন দিয়েই বুঝাচ্ছি না, কথা বলবেন কম, কিন্তু যেই কথাটা বলবেন সেই কথার যাতে ওজন থাকে, ঠিক আছে? সবাই জানে শুনে মানে বলে যে না এই লোক জ্ঞানী, বুঝতে পারছেন না? তো এই জিনিসটাই বলছে, আপনাকে সাক্ষ্য যে আপনি উপস্থাপন করছেন, খালি উপস্থাপন করতে হবে, উপস্থাপন করলেন হইলো না, আপনাকে কি সেই সাক্ষ্যটা উপস্থাপন করার পিছনে আপনাকে যুক্তি সহকারে উপস্থাপন করতে হবে, যুক্তি দেখাতে হবে, অর্থাৎ আপনার সাক্ষ্যের ওজন থাকতে হবে, যাতে আপনার সেই সাক্ষ্যটা দেখেই আদালত আপনার পক্ষে রায় প্রকাশ করতে বাধ্য হয়, বুঝতে পারছেন? তাই যদি হইতো
যদি এই সাক্ষ্য মানে অযৌক্তিক ভাবেই মানুষই করতো, কোনো ওজন যদি না থাকতো, তাহলে সেই ক্ষেত্রে যে কেউ সাক্ষ্য উপস্থাপন করতো আর আদালত রায় দিয়ে দিত। এমনি এমনি কেউ বিচারক হইতো না, এমনি এমনি কেউ লয়ার হইতো না, তাই না? বলেন হয়তো কি? তো ওইটাই আপনাকে কি করতে হবে, সঠিক পন্থায় যুক্তি সহকারে আপনি জবানবন্দি নেন, জেরা নেন, ঠিক আছে, বা পুনর্জেরা করেন, পুনর্জবানবন্দি করেন, যাই করেন না কেন বা যাই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেন না কেন, আপনাকে যুক্তিক ভাবে উপস্থাপন করতে হবে। এবার বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন? জি ম্যাম। কথা শুনতে পাচ্ছেন? বুঝছেন কিনা? জি ম্যাম। Good. তাহলে আমরা কি বুঝলাম টোটালটা পড়ে? আদালত কোন একটা সাক্ষ্য গ্রহণ করবে তখনই যখন নাকি সেই সাক্ষ্যের গ্রহণযোগ্যতা থাকবে। একটা অযৌক্তিক অগ্রহণযোগ্য সাক্ষ্য সে কখনোই গ্রহণ করবে না। বুঝতে পারছেন না? তাহলে সাক্ষ্য আইনের আপনার প্রধান নীতিগুলা কি কি বোঝা গেছে? এই নীতিগুলোর উপর বেস করেই একটা সাক্ষ্য উপস্থাপন করতে হবে আপনাকে। বুঝতে পারছেন? জি ম্যাম। সবাই বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে? আজকে যে প্রশ্নটা পড়াইলাম, আজকে 3টা প্রশ্ন পড়াইলাম, অর্থাৎ 1 নাম্বার প্রশ্নের 3টা উপশাখা আর কি, যেটাকে বলে ক খ গ, 3টা উপধারা পড়াইলাম। এখন আমাকে বলেন, কারো কোনো প্রশ্ন আছে? না ম্যাম। ওকে, খালি তো দেখতেছি একজনই উত্তর দিতেছে। আজকে কি একজন ক্লাস করতেছে? না না ম্যাম, বুঝতে পেরেছি। না, আপনি তো বুঝতে পারছেন, বুঝলাম তো। আমি বলতেছি আপনি তো খালি আপনার কথাই শুনতেছেন। তা আমার প্রশ্ন হচ্ছে, আজকে কি ক্লাস খালি একজন আছে? কি রায়হান আমরা ভাই? বলতেছি না ম্যাম, একটু না, আগে সবাই- কথা বলেছে আরেকজন। ম্যাম, আসলে সবাই নিয়েই কথা বলতেছি। ওই 1-2 জনেরই বক্তব্য শোনা যাচ্ছে এবং মেয়েদের বক্তব্যই শোনা যাচ্ছে, কোন ছেলেদের উত্তর বা কিছুই আমি পাচ্ছি না। তাহলে কি প্রশ্ন হচ্ছে খালি এই 2-3 জনই আছে? কি রায়হান ভাই, ক্লাসে কি মাত্র 2-3 জন? না ম্যাম, অনেকে হয়তো বাইরে ক্লাস করতো ম্যাম, তাই রিপ্লাই দিতে পারেনি। আচ্ছা, যাই হোক, কথা বলতে হবে, স্টুডেন্টদের সাথে টিচারদের ইন্টারঅ্যাকশন থাকতে হবে, তা না হলে তো শিখতে পারবেন না। আমি আমার মতো বলে যাচ্ছি, আপনারা কেউ প্রশ্ন করতেছেন না। আমারও বোর লাগবে, আপনাদের কাছেও বোর লাগবে, তাই না? বোর হওয়ার দরকারটা কি? আমিও যখন কোনো প্রশ্ন পাচ্ছি না, তখন আমার কাছে মনে হবে যে আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই, আমি আমার মতো লেকচার দিয়ে চলে যাব। কিন্তু আপনারা যখন আমাকে প্রশ্ন করবেন, তখন দেখা যাবে যে আমার মাথার মধ্যে আসবে যে আচ্ছা, তাহলে এই কথাটার মাঝখানে যদি আমি এই যুক্তিটা দাঁড় করাই, তাহলে তাদের বুঝতে সুবিধা হবে। একটা বিষয় একটু জানাচ্ছিল ম্যাডাম, একটা বিষয় একটু জানাচ্ছিল। বলেন। এই যে আমাদের বিগত সময়ে এই দেল্লু রাজাকার নামে দাদা হোসেন সাইদিকে সাক্ষী দিয়ে শাস্তি দেওয়া হয়েছে। তো এটার মানে প্রতিকার কি হবে ম্যাডাম? এটা যদি প্রতিকার না হয়, বাংলাদেশে তো ভবিষ্যৎ এগুলো ঘটতে থাকবে। এগুলোর আইনি এইটা প্রতিকার কি কি আছে? আজকে যা পড়াইলাম সেটার সাথে কি এই প্রশ্নের উত্তর আছে কোনো? না, হ্যাঁ, সাক্ষ্য আইনে সাক্ষী যে মিথ্যা সাক্ষ্য দিছে বা হ্যাঁ, এই যে মিথ্যা সাক্ষ্য দিছে, এটা সাক্ষ্য আইনে পড়ে না ম্যাডাম? সাক্ষ্য আইনে তো পড়ে, কিন্তু আমি আজকে যা পড়াইছি এটার সাথে কি আপনার এই প্রশ্নের উত্তর আছে? যেটা প্রশ্ন করব পড়াবো সেইটা রিলেটেড উত্তর দেব। মিথ্যা সাক্ষ্য দিলে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে সেটা শাস্তি আছে, ঠিক আছে, সেটা শাস্তি সে পাবে, এটা তো বলার কিছু নাই। আচ্ছা, যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন। আমি তাহলে ক্লাস লিভ নিচ্ছি, আর এমনিতেও বেশিক্ষণ নাই, 6 মিনিট আছে। জি ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম।